সৌরভ, তুমি চাকরি পেয়েছো, ভালো চাকরি পেয়েছো, এ তো খুব খুশির কথা। কিন্তু হঠাৎ করেই এত দূরে চাকরি করতে যাওয়ার পেছনে কি অন্য কোনো কারণ আছে? শুধু আপনারা না, আমার বাবা মা কেউই রজতবাবু বাবুর সঙ্গে আমার কাজ করাটা ভালো চোখে দেখছিল না। তাই আমি সামাজিকভাবে মানসিকভাবে ভীষণ ভেঙে পড়ি, খুব একলা হয়ে যাই, অনুশোচনা হয় আমার। তাই বাইরে কাজ খোঁজাটা শুরু করি। আমার বেশ কিছু বন্ধুরাই নিউ ইয়র্কে থাকে, ওখানেই সেটেল। ওদের সাথে কথা বলেই এই ম্যানেজমেন্ট কোম্পানিটার সাথে যোগাযোগ হয় আর এই চাকরিটা। তুমি যে চাকরি খুঁজছো সেটা আমাকে পর্যন্ত জানাওনি? চাকরি পেয়ে যাবার দিন ঠিক হয়ে যাবার পর আমায় জানাচ্ছ? সরি রোশনি, কোনোদিনও নিজের ইচ্ছায় তো কিছু অর্জন করতে পারিনি, এই প্রথম পারলাম। তাই সবকিছু কনফার্ম না হওয়া অবধি আমি তোমাকে কিছু জানাতে চাইছিলাম না। না, তাই বলে আমাদের বাড়ির এত বড় ব্যবসা থাকতে বাইরে গিয়ে চাকরি করার কোনো মানে হয় না। আমি বুঝতে পারছি সৌরভদা, তুমি তুমি আবার নতুন করে আমাদের কোম্পানি জয়েন করতে সংকোচ করছো, তাই তো? মিথ্যে কথা বলবো না ঋষি, তা একটু হচ্ছে বটে। আমি যা যা করেছি তারপর এই রায়ান রায় কোম্পানি জয়েন করার মুখ আমার নেই। তোমরা তোমরা আমার আপনজন, তাই নিজেদের মধ্যে জায়গা দিয়েছো। কিন্তু এই মুখ নিয়ে আমি কোম্পানি স্টাফদের কাছে কি করে দাঁড়াবো বলো তো? আমরা এইসব পুরনো কথা মাথায় রেখে তোমাকে জয়েন করতে বলছি না সৌরভ। এক্স্যাক্টলি, ফার্দার যাতে কোনো লয়ালিটির প্রশ্ন না ওঠে আমরা তোমাকে সেরকম দায়িত্বই দেব, তাহলেই তো হয়ে যায়। একদম ঠিক। আমরা যখন নতুন করে আবার বাঁচবার চেষ্টা করছি, তুমি আবার পুরনো কথা মনে করে কেন এসব? থেকে যাও না সৌরভ, যেও না প্লিজ। হ্যাঁ সৌরভদা, তুমি যেও না। দেখো আমরা সবাই আবার কি সুন্দর একসাথে হয়েছি, তুমি চলে গেলে খুব খালি খালি লাগবে। সৌরভ, যেও না প্লিজ, যেও না। দেখো, পুজোর পর আবার আমাকে ফিরে যেতে হবে, তাই এই বাড়ি কোম্পানি দুটোতেই তোমাকে খুব দরকার। আর তাছাড়া তুমি কি দোষ করেছ? এই কোম্পানি আর পরিবারের আসল ক্ষতিটা তো আমি করেছি। সৌরভ, আমাদের দিন শেষ। এবার এই কোম্পানিকে তুমি, ঋষি, রোহন তোমরাই তো তুলে দাঁড় করাবে। হ্যাঁ সৌরভ, তোমাদের কাকুমনি একদম ঠিক কথা বলেছেন। আর তাছাড়া বাড়ি থেকে এত দূরে অন্য একটা দেশে গিয়ে চাকরি করবার কি দরকার আছে বলো? তুমি ডাব্বুর কথা একবার ভাবো, ছেলেটা কতদিন পর তোমায় কাছে পেয়েছে। একটা কথা জানো তো, বাচ্চারা যখন বড় হয় না তখন বাবা মা দুজনকেই সমানভাবে প্রয়োজন হয়। আমিও কিন্তু কাকিমণির সাথে একমত। দেখেছো তো সৌরভদা, তোমার যাওয়ার কথা শুনে দিভাই কেমন মন খারাপ হয়ে গেল। এই একটা কারণেই তো আমি আটকে যাচ্ছি। এসা, আমি তোমার দিদিকে অনেক কষ্ট দিয়েছি, আমার জন্য ওকে অনেক অনেক অপমান সহ্য করতে হয়েছে, কিন্তু কিন্তু আর না। তাও যদি রোশনি বলে যে এই চাকরিটা আমাকে ছেড়ে দিতে, তাহলে এই চাকরি ছাড়তে আমি বাধ্য হব। তাহলে তুমি ঠিক জানো।
ওকে দেখে তো মনে হচ্ছে ওর ইচ্ছে নেই, তাই না? না দাদা ভাই, আমি আমি মন থেকে চাইছি এই চাকরিটা হোক। কোনো দরকার নেই বিদেশে যাওয়ার। চাকরি যদি করতেই হয় কলকাতায় থেকে যা করার করো। কলকাতায় চাকরি পাওয়া কি এত সোজা বলো? এটা একটা ভালো চাকরি, এটা আমার কাছে একটা বড় অপরচুনিটি, এটা আমাকে করতে দাও। এই অফারটা আমি মিস করতে চাইছি না রোশনি। আমি একটা কথা বলতে চাই। সবার হয়তো আমার কথাটা শুনে ভালো লাগবে না, কি কথা বকুল? আমার মনে হয় সৌরভদার এই চাকরিটা করা উচিত। কেদার বাবু, আর তো সময় দেওয়া যাচ্ছে না আপনাকে। কি করতে চলেছেন কিছু একটা বলুন আমাদের। বর্ষা দেবী, আপনার বোনের থানা থেকে এই কেসটার ইনভেস্টিগেশনের জন্য স্পেশাল রেকমেন্ডেশন এসছে। ফলে টাকা না দিয়ে আপনাদের কোনো উপায় নেই, আপনাদের সমস্ত পথই বন্ধ হয়ে গেছে। অফিসার, আমি আমি টাকা মিটিয়ে দেব, আমি সবার টাকা দিয়ে দেব। আর সত্যি তো আমার কাছে এছাড়া তো আর কোনো পথ নেই, কারণ আমি তো একজন অকাল কুষাণ্ডের বাবা। তাই বলছিলাম আমাকে যদি একটু সময় দিতেন, মানে মানে আজকের দিনটা যদি একটু সময় পাওয়া যেত। না না, যা হবার আজকেই হবে। আমাদের কাছ থেকে সময় নিয়ে আমাদের ধোঁকা দিয়ে যদি আপনি আপনার ছেলের মতন পালিয়ে যান, তখন কি হবে অফিসার? পালাবেন? কোনো সম্ভাবনাই নেই। আর উনি যদি পালাবার চেষ্টা করেন তাহলে এটা ওনার চরম ভুল হবে, সারাটা জীবন পস্তাতে হবে। আমি পালাবো না অফিসার, বিলিভ মি, আমি কোথাও পালাবো না। কিন্তু এতগুলো টাকা, এতটা অ্যামাউন্ট জোগাড় করতে তো সময় লাগবে। আমার বাড়ি, আমার জমি, এগুলো সব বন্ধক দিতে হবে। তাই একটু সময় যদি দিতেন। কি বলছো দাদা তুমি? বাড়ি বন্ধ দিলে আমরা কোথায় যাব? এই চুপ কর তুই। আমাকে যা করার করতে দে। অফিসার, আমাকে আজকের দিনটা সময় দিন প্লিজ। ওকে, আপনার রেপুটেশনের কথা ভেবে আপনাকে সময় দিলাম একদিন, কিন্তু 24 ঘন্টা, তার থেকে 1 মিনিটও বেশি নয়। আপনি কথা দিয়েছেন, আশা করি কথাটা রাখবেন। তাহলে কালকে দেখা হচ্ছে। দেখি, চলুন, আপনারা চলুন। কি সর্বনাশ হলো দাদা আমাদের, কি সর্বনাশ হলো দাদা। আজ যাদের জন্য আমি সর্বশান্ত হলাম, তাদের ব্যবস্থা আগে করতে হবে। এক্ষুনি এই অবস্থায় এ বাড়ি থেকে দূর হয়ে যাও, চলে যাও। তোমরা প্লিজ আমাকে ভুল বুঝো না। দেখো, আজই কমিশনার স্যার অগ্নিজিৎ স্যারকে বলছিলেন যে রজতাবরক্ষিতের যা কেস আছে সবটা খতিয়ে দেখে ফাইলগুলো ক্লোজ করতে। এবার যদি তাই হয় তাহলে সবার প্রথমে অগ্নিজিৎ স্যার কি করবেন? যে বা যারা রজতাবরক্ষিতের সঙ্গী ছিলেন
তাদেরকে ইন্টারোগেট করা শুরু করবেন। সেক্ষেত্রে তো এই মুহূর্তে সৌরভদার বিদেশে যাওয়া অসম্ভব। একদমই না, বরং এটাই সৌরভদার কাছে একমাত্র রাস্তা যে কোনো ঝামেলাকে এড়ানোর। ওই রজতাভ রক্ষীর জেলে গেছে ঠিকই, কিন্তু ওর যে ডান হাত, যে সব থেকে সাংঘাতিক মানুষ, তার খোঁজ কিন্তু আমরা কেউ কিচ্ছু জানি না। বিনোদ প্রধান? হ্যাঁ। তার মানে তুমি বলতে চাইছো ও কোনো সমস্যা করতে পারে? ভবিষ্যতে করতে পারে। এই মুহূর্তে কোনো ঝামেলা করার মতো বোকামি ওই বিনোদ প্রধান করবে বলে মনে হয় না, কারণ ও রজতাভ রক্ষিতের থেকে অনেক বুদ্ধিমান। কিন্তু তাহলে সৌরভের থ্রেটটা কোথায়? রজতাভ রক্ষিত সব সময় চেষ্টা করবে নিজের টিমকে বাঁচাতে। ভবিষ্যতে যদি জেল থেকে ছাড়া পাওয়ার কোনো সম্ভাবনা থাকে, তাহলে প্রথমেই টার্গেট হবে সৌরভদা। সৌরভদার ঘাড়ে অন্যদের কেসগুলো চাপাবে, তাহলে সৌরভদাই বিপদে পড়বে। একদম ঠিক বলেছে বকুল। এই রজতাভ রক্ষিত আর বিনোদ প্রধান যে কি জিনিস, আর ওরা নিজেদেরকে বাঁচানোর জন্য যে কি কি করতে পারে, সেটা আমরা সবাই খুব ভালো করে জানি। সেই জন্যই বলছি সৌরভদা, তুমি নিজে থেকে পুলিশের কাছে যাও, রজতাভ রক্ষিত সম্পর্কে যা যা জানো তুমি নিজে বয়ান দাও, ব্যাস। তারপর আর কোনো ঝামেলাই থাকলো না তোমার বিদেশে গিয়ে চাকরি করার। তুই ঠিকই বলেছিস বকুল, অন্তত শান্তির জন্য, মঙ্গলের জন্য সৌরভের বাইরে থাকাই ভালো। তাই বলে এত দূর? রোশনীতি, আমি তোমার জায়গাটা বুঝতে পারছি, কিন্তু তুমি একবার সৌরভদার কথাটা ভেবে দেখো তো। সৌরভদার জীবনে প্রথমবার একটা ভালো ডিসিশন নিল, সমস্ত খারাপ সঙ্গ ত্যাগ করলো। রোশনীতি, আমাদের কি উচিত না সৌরভদাকে এখন সাপোর্ট করা, ওর পাশে দাঁড়ানোর? বলো। একদম, আমিও তোমার সাজেশনকে সাপোর্ট করছি বৌদি। সত্যি সৌরভদা, ভালোয় মন্দয় মিশিয়েই তো মানুষের জীবন। তুমি যে নিজের অতীতটাকে আঁকড়ে বসে না থেকে, ফ্রাস্ট্রেটেড না হয়ে এই যে নতুন উদ্যমে কিছু করার চেষ্টা করছো, আমার তো এটা দেখেই ভালো লাগছে। উই আর রিয়েলি প্রাউড অফ ইউ সৌরভদা। থ্যাংক ইউ ঋষি। প্লিজ বাবা, বাবা আপনি আমার কথাটা একবার শুনুন না। আপনি কেন বিশ্বাস করছেন না বাবা? আমি এসবে আর একটা সাফাই দিতে এলে কিন্তু আমার হাত উঠে যাবে বর্ষা। তোমার ভাগ্য ভালো যে আমি এখনো তোমাকে পুলিশের হাতে তুলে দেইনি। কেন দিচ্ছ না দাদা? ওর মতন মেয়ের তো জেলে পচে মরা উচিত। কত বড় বেঈমান তুমি! এর আগে বকুল রায়ের প্রসঙ্গ কতবার উঠেছে, ওর ব্যাপারে কত কথা হয়েছে তোমার সঙ্গে, তো ও যে তোমার বোন সেটা তুমি বেমালুম চেপে গেলে। কত বড় অন্যায় করেছো বুঝতে পেরেছো? ও সব বোঝে দাদা, সব বোঝে, জেনে বুঝেই তো এসব করছে। রজতাভ রক্ষিতকে জেলে ঢুকিয়ে ওরা দুই বোন খুব মজা পেয়ে গেছে। এবার ভেবেছে তোমাকে জেলে ঢুকিয়ে ওরা সব লুটে পুটে খাবে। এটা তো ওদের প্ল্যান, সেটা বোঝাই যাচ্ছে। না পিসি, বিশ্বাস করুন আমার বকুলের সঙ্গে কোনো রকম। এত কিছু হওয়ার পর তুমি কোন মুখে বলছো তোমাকে বিশ্বাস করতে? কোন মুখে? যেদিন খোকন তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছিল, আমি সেদিনই বুঝেছিলাম খোকন খাল কেটে কুম্ভীর এনেছে। আর দাদা তুমিও, তোমাকে আমি এতবার বারণ করেছি, বারণ করার পরও তুমি আমার কথা শোনোনি। তুমি ওকে তোমার বিয়ে করে নিলে। এবার দেখো দেখো গিয়ে তোমার পার্টির কোন কোন গোপন খবর ওর বোনকে চালান করে দিয়েছে, এবার বুঝবে। আমার যা হওয়ার তা তো হবেই, কিন্তু বকুল রায়ের এই বিষ ঝাড়ের আমার বাড়িতে আর কোনো জায়গা নেই। বেরোতে না চাইলে দারোয়ান ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। বাবা, এত রাতে আমি কোথায় যাব বাবা? চুলোয় যাও তুমি।
আচ্ছা বেশ, সবাই যখন চাইছে তুমি যাবে, কিন্তু তুমি একা যাবে না, আমি আর ডাব্বু তোমার সঙ্গে যাব। না, আমি তোমার কোনো না শুনবো না সৌরভ। আমি ওখানে না থাকলে তোমার খেয়াল কে রাখবে? যাক না সৌরভ, ওরা গেলে কি তোমার খুব অসুবিধা হবে? সোনা বৌদি, প্রথমে যদি ওরা চলে যায় তাহলে তো অসুবিধাই হবে। আগে সৌরভদা বিদেশে যাক, চাকরি জয়েন করুক, বাড়ি নিক, সেটেলড হোক, তারপর নয় দিভাই আর ডাব্বু চলে যাবে। কি সৌরভদা, আমি কি ভুল বলছি কিছু? হ্যাঁ, সেটাই ঠিক হবে। রোশনি, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ওখানে গিয়ে একটু সেটেল ডাউন হয়ে গেলেই তোমাকে আর ডাব্বুকে নিয়ে যাব। আমি কথা দিচ্ছি রোশনি, তোমাদের দুজনকে ছেড়ে কি আমার একা একা থাকতে ভালো লাগবে? আপনারা এইভাবে আমাকে অস্বীকার করতে পারেন না বাবা। এটা আমারও বাড়ি, আমি আপনার ছেলে কুণালের স্ত্রী। চিন্তা করো না, ওই ফেরেববাজটার এই বাড়িতে আর কোনো জায়গা হবে না। ওকে আমি ত্যায্য পুত্র করলাম। আর এই যে আমার বাড়ি করছো, এই বাড়িটা থাকলে তবে তো। তোমরা তো সব ডুবিয়েছো। বাবা, এটা কিন্তু আপনি ঠিক করছেন না। আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছেন তো? আমি যদি এখান থেকে সোজা পুলিশ স্টেশনে যাই আর গিয়ে আপনাদের নামে বধূ নির্যাতনের কেস করি, তখন কি হবে ভেবেছেন? তখন কিন্তু পুলিশ আমাকে না, আপনাদের ধরবে। তাই নাকি? আমাদের বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা করবে? হ্যাঁ, করব। না, পারবে না। কারণ তুমি যে কুণালের বউ, সেটা প্রমাণ করবে কিভাবে? বিয়ে যে করছো, রেজিস্ট্রি হয়েছিল তোমাদের? তো রেজিস্ট্রি করিনি তো কি হয়েছে? আমি বাবার সঙ্গে কত জায়গায় প্রচারে গেছি, ভুলে গেছেন? বহু লোক জানে আমি কেদার বোসের ছেলের বউ। কি ভেবেছেন আমি দু একটা সাক্ষী পাবো না? না, পাবে না। কারণ কেউ জানে না যে তুমি কুণালের বউ। আর আমি সবাইকে বলেছি যে তুমি আমার পিয়ে, তোমার সঙ্গে আমার কোনো রকম ব্যক্তিগত সম্পর্ক নেই। কেন করছেন বাবা? আমার সঙ্গে এটা কেন করছেন? যা করেছে আপনার ছেলে করেছে, আমি তো কিছু করিনি, কোনো অন্যায় করিনি বাবা। কোনো অন্যায় করো নাই। তুমি কুণালের থেকে অনেক বড় অন্যায় করেছো। এই কোম্পানির কেসটাতে যদিও তোমাকে আমি ক্ষমা করে দিতে পারতাম, কিন্তু বকুলের প্রসঙ্গটা চেপে যাওয়ার জন্য আমি তোমাকে জীবনে কোনো দিনও ক্ষমা করতে পারবো না। চলে যাও এখান থেকে। কি হলো? যাও। তোমার আবার থাকার জায়গার অভাব আছে নাকি? হ্যাঁ, যাও নিজের বোনের বাড়িতে গিয়ে থাকো। ওখানে গিয়ে দুজনে মিলে অন্য একটা বাড়ি জ্বালানোর প্ল্যান করো। কি হলো? যাও। আজ বাড়িতে দুটো ভালো ঘটনা ঘটেছে। এক, পুজোর মধ্যে সমর বাড়ি এসেছে, আর দুই, আমাদের সৌরভ চাকরি পেয়েছে। আরে কি হলো রাগিনী, সবাইকে মিষ্টি মুখ করাও, আমার জন্য একটা এক্সট্রা দিও। হ্যাঁ, তোমার মিষ্টি আবার এক্সট্রা? হ্যাঁ, কারণ আমার ভাই ফিরে এসছে, আমার জামাই চাকরি পেয়েছে বিদেশে, একটা এক্সট্রা মিষ্টি তো আমার যাকে বলে কি মৌলিক অধিকার। তাহলে আমার 4টে মৌলিক অধিকার। আচ্ছা, সব ঝড় ঝাপটা সামলে আবার সবকিছু নতুনভাবে শুরু হতে চলেছে, আর কোনো চিন্তা নেই। মা আমার মনস্কামনা পূরণ করেছে। আমাদের এই রায়বাড়িটা আবার আগের মতো হাসি খুশিতে পুরো ভরে গেছে। সারা জীবন এভাবেই আমাদেরকে আগলে রেখো মা।
সবার মুখের হাসি যেন অমলিন থাকে, সবাই খুব ভালো থাকে। আপদ বিদেয় হলো জন্মের মতো। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমাকে অপমানিত হয়ে এই বাড়ি ছাড়তে হলো বকুল। তোকে আমি এত সহজে ছাড়ব না। আমার চোখের জলের দাম নিয়ে তবে ছাড়ব। আমি আসছি তোর কাছে।